আমরা যখন ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেদিন বাজেট উত্থাপিত হতো, মিছিল বের হতো, এ বাজেট গরিব মারার, এ বাজেট মানি না, এ বাজেট বড় লোকের, এ বাজেট মানি না। এবারের বাজেটে কিন্তু এ ধরনের কোনো মিছিল আসেনি। মাননীয় স্পিকার, 1733 সালে ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো বাজেট উপস্থাপিত হয়েছিল। সেইটার ধারাবাহিকতায় 1860 সালে এই উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জেমস উইলসন বাজেট উত্থাপন করেছিলেন। তার অনুসরণে বাংলাদেশের পার্লামেন্টে 1972 সালের 30 জুন মাত্র 786 কোটি টাকার বাজেট উপস্থাপিত হয়েছিল। আর সে জায়গা আজকে আমরা এই সংসদে আমাদের সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। সঙ্গত কারণেই, যেহেতু ক্যাবিনেট অ্যাপ্রুভ করে পার্লামেন্টে এটা এসেছে, আমি ক্যাবিনেটের সদস্য হিসেবে এই বাজেটের পক্ষে কথা বলবো। মাননীয় স্পিকার, আমরা যখন ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেদিন বাজেট উত্থাপিত হতো, মিছিল বের হতো, এ বাজেট গরিব মারার, এ বাজেট মানি না, এ বাজেট বড় লোকের, এ বাজেট মানি না। এবারের বাজেটে কিন্তু এ ধরনের কোনো মিছিল আসেনি। এবারের বাজেট গরিব রক্ষা করার বাজেট ছিল। এবারের বাজেট মধ্যবিত্তের বাজেট, এবারের বাজেট প্রান্তিক জনগোষ্ঠীর বাজেট, এবারের বাজেট ব্যবসা বান্ধব বাজেট, এবারের বাজেট চাকরির সংকুলন করার বাজেট। মাননীয় স্পিকার, আর সে কারণেই এই বাজেটকে লক্ষ্য করে এবার বাজেটের সম্পর্কে সবচেয়ে বেশি যারা সমালোচনা করেন সিপিডির পক্ষ থেকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অনেক চিন্তাশীল বাজেট। এটা আমাদের গর্বের বাজেট, আমাদের চিন্তার ফসল। এই চিন্তা একদিনের চিন্তা না মাননীয় স্পিকার, এই চিন্তা বিগত প্রায় 1.5 দশক ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ভ্যানগার্ড, আমাদের প্রধান সেনাপতি যখন এক্সাইলে ছিলেন, যার প্রতিটি মুহূর্ত যখন বাংলাদেশকে নিয়ে চিন্তা করা হয়েছে, সেই চিন্তার ফসল ছিল এই বাজেট। যে চিন্তার ফসল হিসাবে উনি বাংলাদেশের মাটিতে আসার পরে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এবং তার সেই আই হ্যাভ এ প্ল্যানের সুচিন্তিত রূপায়ণ হলো এবারের বাজেট, 9,38,000 কোটি টাকার বাজেট। মাননীয় স্পিকার, এই বাজেটকে কেন্দ্র করে অনেকেই বলার চেষ্টা করেছেন স্বপ্নবিলাসী বাজেট, উচ্চাভিলাষী বাজেট। ইয়েস মাই লর্ড, ইয়েস মাননীয় স্পিকার, এটা স্বপ্নবিলাসী এবং উচ্চাভিলাষী বাজেট। যে মানুষ স্বপ্ন দেখতে পারে না, সে বাংলাদেশের সামনের দিকে এগোতে পারবে না। যারা স্বপ্ন দেখতে পারবে না, তারা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। যার উচ্চাভিলাষ নাই, সে কখনো আকাশের দিকে উঠতে পারবে না। আমরা সেই কারণেই এই বাজেটকে একটি স্বপ্ন বিলাসী বাজেট, উচ্চাভিলাষী বাজেট হিসাবে যারা সমালোচনা করছেন তাদেরকে বলছি, আমাদের উচ্চাভিলাষ আছে এই বাজেটকে এগিয়ে নিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। সে কারণেই উচ্চাভিলাষী বাজেট বলেন, স্বপ্নবিলাসী বাজেট বলেন, যে নামেই ডাকুন না কেন, এবারের বাজেট সমসাময়িক সময়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশকে। সেরকম একটি স্বপ্নের সোপান হিসাবে আমরা ওখানে উপস্থাপন করেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে যদি বলি এই বাজেটে কি নেই, বা আপনার মাধ্যমে গোটা জাতিকে যদি বলে এই বাজেটে কি নেই, তাহলে আমি বলবো এই বাজেটে নেই যারা মদ খায় তাদের জন্য কম পয়সায় মদ খাওয়ার ব্যবস্থা নেই। যদি বলে এই বাজেটে কি নেই, তাহলে আমি বলবো যারা সিগারেট খায়, নিকোটিন খায়, তাদের কম পয়সায় সিগারেট বা নিকোটিন খাওয়ার পথ রুদ্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। এটা সেই ধরনের বাজেট। এই বাজেট আমার দেশের গরিব প্রান্তিক কৃষকের কৃষি কার্ড ইস্যু করার জন্য
কৃষির ফলন বাড়ানোর জন্য ভর্তুকির ব্যবস্থা রাখা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাজেটের মধ্যে আমার প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে ফ্যামিলি কার্ডকে যতটা জনপ্রিয় ইতিমধ্যেই করা হয়েছে, ফ্যামিলি কার্ডকে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাজেট বাংলাদেশকে শুধু সার্টিফিকেট তৈরির শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার যে চলমান প্রক্রিয়া আছে সেখান থেকে বের করে এনে এই বাজেট কারিগরি খাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঘুরিয়ে দেওয়ার জন্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মাননীয় স্পিকার, যেখানে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে খাত আছে সেখানে দেখা যাবে এই বাজেটে যুব সমাজকে ফোকাস করা হয়েছে, এই বাজেটকে স্বাস্থ্য খাতকে ফোকাস করা হয়েছে, এই বাজেটকে শিক্ষা খাতকে ফোকাস করা হয়েছে, এই বাজেটকে কর্মমুখী এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এমন একটি সময়ে এসে আমরা দাঁড়িয়েছি যে সময়ে বিগত ১.৫ দশকের মতো সময়ের আমার দেশের অর্থনীতির চাকা পিছন দিকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, যে সময়ে $234 বিলিয়ন পাচার করে নিয়ে যে বিদেশে বেগমপাড়া তৈরি করা হয়েছে, যে দেশে লুটপাট করে আমার দেশের থেকে লুটপাট করে অর্থনৈতিকভাবে বিদেশে ব্যাংক ব্যালেন্স তৈরি করা হয়েছে, বিদেশে যে লুটেরারা এখন শান শওকত অবস্থান করছে, যে সময় আমরা দায়িত্ব গ্রহণ করেছি সেই সময় এসে আমরা দেখতে পেয়েছি। মাননীয় স্পিকার, মধ্যপ্রাচ্য যুদ্ধ, এমন সময়ের মধ্যেও আমাদের মাননীয় অর্থমন্ত্রী আপনাদের সামনে যে বাজেট, জাতির সামনে যে বাজেট দিয়েছেন, সেই বাজেটকে যারা সমালোচনা করছেন তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত নেই যে তথ্য উপাত্ত দিয়ে বাজেটের সমালোচনা করতে হবে। যে সমালোচনা আসছে সেটা যদি আইনের ভাষায় বলি, সেই সমালোচনার ভেদ, ইনডেফিনেট, ল্যাক ইন ম্যাটেরিয়াল পার্টিকুলার্স বলছেন। একটু আগে আমার একজন বন্ধু বলে গেলেন, আমার একজন সংসদ সদস্য বলে গেলেন আমার আগেই, আমার জেলার সংসদ সদস্য, কর্মসংস্থান আরো বাড়াতে হবে। অবশ্যই বাড়াতে হবে। এখন একদিকে আপনারা বলবেন কর্মসংস্থান বাড়াতে হবে, আপনাদের একজন সংসদ সদস্য বলছেন এত টাকার বাজেট না দিয়ে ৬,০০০ কোটি টাকার বাজেট দিলেই মনে হয় হয়ে যেত। ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, সেখানে আপনাদের একজন সংসদ সদস্য বলেছেন পাবলিকলি, পত্রিকা এসেছে, ৬,০০০ কোটি টাকার বাজেট দিলেই হতো, এত লক্ষ কোটি টাকার বাজেট না দিয়ে। আর একদিকে বলছেন কর্মসংস্থান বাড়াতে হবে, কৃষকের আরো কার্ড দিতে হবে। ধন্যবাদ আপনাদের। আপনারা মনে করছেন যে আমরা কর্মসংস্থান বাড়ানোর পদক্ষেপ নিচ্ছি, আরো দরকার, অবশ্যই দরকার। আগামী দিনগুলোতে আমরা সেই পথেই হাঁটবো। সেই পথে হাঁটতে চাই বলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে যেটা আছে 20,000 কিলোমিটার আমরা যে খাল এবং নদী খনন করছি, এটা কর্মসংস্থান তৈরি করার একটি অধিক্ষেত্র। আমরা 25 কোটি গাছ লাগানোর যে কর্মসংস্থানের কথা বলেছি, গাছ লাগানোর কথা বলেছি, এটা আমাদের কর্মসংস্থান বাড়ানোর অন্যতম একটি অধিক্ষেত্র হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা বলি আমাদের হাতের কালির দাগ মুছে যাওয়ার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি আমরা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছি। কখন মাঠে নেমেছি? যখন আমার জ্বালানিতে ভর্তুকি দিতে হচ্ছে ইরান যুদ্ধের কারণে, তখন সাহস করে স্বপ্ন দেখে, স্বপ্ন বিলাসী হয়ে, উচ্চাভিলাষী হয়ে আমরা কিন্তু একই সাথে ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট চালু করেছি। আমরা স্বপ্নবাজ মানুষ, আমরা বিশ্বাস করি যে স্বপ্ন দেখতে পারে না যার উচ্চাভিলাষ নাই, সেই বাংলাদেশে প্রগতিশীলতার দিকে না ধাবিত হয়ে প্রতিক্রিয়াশীলতার সেই পিছনের দিকে এগোতে থাকবে। আমরা সেই পথ ধরে হাঁটি না, আমরা প্রগতির পথ ধরে হাঁটি, আমরা উন্নয়নের পথ ধরে হাঁটি। আমরা এই বাংলাদেশকে আলোর পথ দেখাতে চাই, যেভাবে পথ দেখিয়ে গিয়েছেন আমাদের পূর্বসূরি, আমাদের বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী আমাদের গণতন্ত্রের জননী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের উন্নয়ন এবং গণতন্ত্রের পথ দেখিয়েছেন, আমরা ঠিক সেই পথ ধরেই আমরা হেঁটে যাচ্ছি। আমরা বিশ্বাস করে আমরা হেঁটে যাওয়ার পথে আমরা সতর্ক আছি, কারণ আমার ডান দিকে যদি আমাদের ফ্যাসিস্টরা থাকেন,
আমার বাম দিকে হয়তো বলা হয় মৌলবাদ আছেন। মৌলবাদ এবং নৈরাজ্যবাদকে মোকাবেলা করে যে বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যাব, সেই বাংলাদেশের কাণ্ডারি হিসাবে আমাদের সামনে প্রধান সেনাপতি হিসাবে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা পথ হারাবো না মাননীয় স্পিকার, যতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার আই হ্যাভ এ প্ল্যান নিয়ে এগিয়ে যাবেন, সেই পথে আমরা এগিয়ে যাব। এবং সেই পথ ধরে যখন আমরা এগোতে যাই, সেই পথে বলতে হয় সেই 1733 সালে পৃথিবীর ইতিহাসের প্রথম বাজেট যখন ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপিত হয়েছিল, তারপরের থেকে সেই ব্রিটেন যেখানে এগিয়ে গেছে, আমরা ঠিক সেই একই পথে উচ্চাভিলাষী এবং স্বপ্নবিলাসী বাজেট নিয়ে এই বাংলাদেশকে সেরকম একটি স্তরে নিয়ে যাব, একটার পর একটা করে। সেখানে আমাদের যত বাধার প্রাচীর আসুক, সমস্ত বাধার প্রাচীর এবং ব্যারিকেড আমরা ভেঙে ফেলবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, এই বাজেটে কর ছাড়ের কথা বলা হয়েছে, এই বাজেট সামাজিক সুরক্ষার কথা বলা হয়েছে। এত কিছু বলার পরেও যারা এই বাজেটকে ধন্যবাদ জানাতে পারেননি, তাদের বলবো, হয় তাদের মনটা পরিষ্কার করেন, নাই চোখটা পরিষ্কার করেন, নাই কানটা পরিষ্কার করেন। বাজেট যখন উপস্থাপিত হয়, তখন দেখেছি মাননীয় বিরোধী দলের অনেক বন্ধু হাতে তালি দিয়েছেন। ওনারা হয়তো হাতিতালি দিয়েছেন, বুঝেছেন, ওনাদের বিবেক জাগ্রত হয়েছে। আর অনেক বন্ধু নির্জীবভাবে বসেছিলেন, আজ এই বাজেটের মধ্যে বাংলাদেশের এমন কিছু না আছে যেটা যার থেকে ওনারা ভালো দিতে পারতেন। ওনারা একটা ছায়া বাজেট দিয়েছেন মাননীয় স্পিকার। সেই ছায়া বাজেট যে সমস্ত খাতে দিয়েছেন, সেটার সাথে যদি আমাদের এটা মিলাবেন, যারা একটা বাজেট পর্যালোচনা করেন তারা বুঝবেন যে সেই ছায়া বাজেট এই বাজেটের ধারে কাছে নাই। এই বাজেট স্বপ্ন বুননের বাজেট, এ বাজেট স্বপ্নের সোপান বেয়ে এগিয়ে যাওয়ার বাজেট। মাননীয় মন্ত্রী, আরো 3 মিনিট সময় দেওয়া হলো, 3 মিনিটে সাম আপ করুন। মাননীয় স্পিকার, এই বাজেটকে সামনে রেখে আমরা যেমন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ হলো যে বাংলাদেশে একজন সাধারণ মানুষ একটি সুশাসন পাবে, একটা অফিসে যাবে, যে অফিসের কর্মকর্তারা তার কাজ ওই সাধারণ মানুষকে হয়রানি করবে না। এই বাজেটকে সামনে রেখে এমন একটি স্বপ্নবাদ মানুষ হিসাবে আমরা চাই, বাংলাদেশ চাই, যেখানে একজন সাধারণ মানুষ তার জমা করা অর্থ যখন পোস্ট অফিস কিংবা ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট ভাঙাতে যাবেন, তখন যাতে উনি সেই টাকাটা ফেরত আনতে পারেন, তার সমুদয় সঞ্চয় ফেরত আনার জন্য। সেখানে কোনো ব্যাংক দখলের প্রশ্ন আসবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা এমন একটি বাজেট এখানে পেয়েছি যে বাজেট দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা একটি স্বচ্ছতার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছেন আমরা লুটপাটের অর্থনীতি বন্ধ করতে চাই। এই বাজেট সে লুটপাটের অর্থনীতি বন্ধ করার একটি পদক্ষেপ মাত্র। $234 বিলিয়ন পাচার করে নিয়ে যে টাকা আমার দেশের কৃষকের, আমার দেশের মজুরের, আমার দেশের শ্রমিকের 234 বিলিয়ন টাকা পাচার করে নিয়ে যখন বেগমপাড়া বানানো হয়, তার বিরুদ্ধে বিরোধী দল কিন্তু কোনো সোচ্চার হননি। যদি আজকে আমাদেরকে ঘেরাও করে বলতেন ওই টাকা ফেরত আনার ব্যবস্থা করতে হবে, সেইটা করেননি। ইসলামী ব্যাংক নিয়ে মিছিল হচ্ছে, ইসলামী ব্যাংক নিয়ে মিছিল হচ্ছে। একদিকে মাননীয় বিরোধী দলের নেতা তার লিখিত বক্তব্যে বলেছেন তার পুরনো শেয়ার হোল্ডারদের ফেরত দেওয়া হোক। মাননীয় স্পিকার, সেই লাইনে যদি যাই, তাহলে কোম্পানি আইনের বিধান মতে পুরনো শেয়ার হোল্ডার এই 24-এর গভর্নমেন্টের আগে, ইন্টারিম গভর্নমেন্টের আগে পুরনো শেয়ার হোল্ডারের খাতায় যাদের নাম আছে, তারা হলেন ওনাদের ভাষায় যে একটা বিশেষ গোষ্ঠী সেই শেয়ার কিনে নিয়েছেন এবং ওই শেয়ারের রেকটিফিকেশনের একমাত্র অধিকার আছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের। যদি চান তাদের হাতে ফেরত দেওয়ার জন্য আসেন, আইনি ব্যাটেল করি, বসি,
আর্গুমেন্টে বসি, তাদের ফেরত দিতে চাইলে বলেন, জনসমক্ষে আসি, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা সেই কারণে বলছি, যেটা বলছেন, যেটা ভাবছেন, যেটা আন্দোলন করছেন, বুঝে করেন। এই বাজেটকে কেন্দ্র করে আপনারা যে ধোঁয়াশা তৈরি করছেন চাচ্ছেন, সেই বিরোধিতার জন্য বিরোধিতা না করে আসেন উচ্চাভিলাষীর বাজেট। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।